ঝরালে অধিকার আদায় হয়, রক্ত ঝরালে ইতিহাস হয়। বলেছি না, কারণ হচ্ছে আমরা চাচ্ছি ইলেকশনটা, আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়, প্রভাব মুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে। সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে 500-700 লোক রয়েছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। প্রথম দিকে মনে হচ্ছিল যে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এখন ডিবি পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করেছে। সেই মামলা তদন্ত এবং ডিবি পুলিশ বলছে যে তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হবে, তখন অনেক কিছু প্রকাশ হবে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। একজন নেতাকর্মীর বক্তব্য হয়তো ভিডিওর শুরুতে শুনেছেন যে ঘাম ছড়ালে অধিকার আদায় হয় আর রক্ত ছড়ালে ইতিহাস। প্রিয় দর্শক শ্রোতা, 4টি ভিডিওর ভিতরে সেটাও কিন্তু একটি কঠিন বক্তব্য। তাই মূলত কী কী ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে সেই শিরোনামগুলো আগে আপনাদেরকে জানিয়ে দিই। মিল্টন সমাদ্দার অবশেষে কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং তার কিছু ভয়ঙ্কর রূপ আজকে লোকসমাজে চলে এসেছে। তো সেই ব্যাপারটি নিয়ে ডিবি প্রধান হারুন আর রশিদ প্রেস ব্রিফিংয়ে কী বলেছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে ব্যাপারটি নিয়ে মুখ খুলেছে মোস্তফা ফিরোজ, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে সাংবাদিক প্রশ্ন করেছে জটিল কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নের জবাবে তিনি কি বলেছে সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই মূলত এই 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। তো চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিক প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের জবাবে কি বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চলুন শুনে আসি। আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি, আমাদের অনেকে তো পরিবারে অনেকে তো দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় তারা আগেই নির্বাচন করে, মানে যিনি এমপি হচ্ছেন তার বহু আগে থেকে নির্বাচন করে, কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, সেরকম তাদের তো ট্র্যাডিশনালি আছে। তাদেরকে আমরা মনে করি কী করে? তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আরেক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেবো, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। সেই কথাটাই আমি বলতে চেয়েছি। আর যেন বেশি প্রভাব না ফেলে এবং সবাই দাঁড়িয়েছে, ইলেকশন করছে এবং এটা লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা। এখন অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেলো সবাই বর্জন করে কেন? কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই। যে কোনো একটা নির্বাচন, আপনি যদি পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে, একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে। এখন একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। পলাতক আসামি তাকে যদি দেখান, পাবলিক তো নেবে না। রাজনীতি করতে গেলে তো ঝুঁকি নিতে হয়। 75 সালের পরে আমাকে দেশে আসতে দেবে না। রেহানার তো পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। যেখানে আমার বাবার খুনিরা পুরস্কারপ্রাপ্ত যুদ্ধ অপরাধী, যাদের বিচার শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ, তারাই মন্ত্রী, উপদেষ্টা, ক্ষমতায়, খুনিরা ক্ষমতায়। ওই অবস্থায় তো আমি দেশে ফিরে এসেছি। হ্যাঁ, আমার জীবন ঝুঁকিপূর্ণ ছিল, বারবার আঘাত এসেছে, কিন্তু আমি বেঁচে গেছি। এটাই হয়তো অনেকের ভালো লাগেনি যে এতবার মারার চেষ্টা করে বেঁচে গেলাম কেন। এই যে ঠাকুরমার ঝুলিতে আছে না, যে তবু মরিল না সতীনের পুত, ঠাকুরমার ঝুলির গল্প কিন্তু আছে, বারবার চেষ্টা করে কিন্তু মরে না। লাল কমল, নীল কমল, কত কাহিনী আছে। তো সেভাবে আমি বারবার বেঁচেও থাকছি, ইলেকশন জিতে বারবার ক্ষমতায় এসেছি। আর আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে দেশের উন্নতিটা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে অন্ততপক্ষে বিশ্বব্যাপী মাথা উঁচুকে দাঁড়াবার বা কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাঙালিদের। আগে তো তা ছিল না। বাংলাদেশ শুনলেই বলতো ও বন্যা, ঝড়, দুর্ভিক্ষ, গরিব, ভিক্ষুকে জাত, সেটাই তো বলতো। তো সেই দুর্নামটা ঘষাতে পেরেছি কি না, সেটাই হচ্ছে বড় কথা। আর নির্বাচন ঠিক আছে, আরও অনেক দেশে তো নির্বাচন হচ্ছে, আমরা দেখবো। আমরা অবজারভার টিমও দেখি কেমন নির্বাচন হয়। হ্যাঁ, সেখানকার মানুষ কীরকম ভোট দেয় আমরা দেখবো। আমরা তো আমাদের চেষ্টা হচ্ছে আস্তে আস্তে এই প্রক্রিয়াটাকে আরও গণমুখী করা এবং আরও স্বচ্ছ করা। এই প্রথম আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করেছি, আগে তো এটা কখনো করেনি। নির্বাচন কমিশন সম্পূর্ণ আর্থিকভাবে নির্ভরশীল ছিল প্রধানমন্ত্রীর দপ্তরে। সেখান থেকেও তাদেরকে মুক্ত করে সম্পূর্ণভাবে তাদেরকে স্বায়ত্তশাসিত করে দিয়েছি, তাদের বাজেটে আলাদা বাজেট দিয়ে দিচ্ছি।
প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিশ্চিত করতে চাই যে দেশের মানুষ তার ভোটের অধিকার তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা যেন সে প্রয়োগ করতে পারে। এখন আমরা দেখছি যে কোনো কোনো দল থেকে বলা হচ্ছে কেউ নির্বাচনে যাবেন না, ভোটে যাবে না, মানুষকে মানা করা হয়। তো মানুষ কেন ভোটে যাবে না? ভোট দেওয়া তো তার অধিকার। তার এলাকায় সে কাকে চায় তাকে সে ভোট দেবে। তাদের ভোটের অধিকারে হস্তক্ষেপ কেন করা? এটা ব্যাপারে আপনাদের কথা বলা উচিত। যাও, আমার ওটাই ছিল যে নির্বাচনটাকে প্রভাবমুক্ত রেখে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, সেখান থেকে যারাই জিতে আসবে। প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করা হয় উপজেলা নির্বাচন নিয়ে এবং জাতীয় নির্বাচন নিয়ে, আর সেই প্রশ্নের জবাবে কি বললেন আশা করি আপনারা শুনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো একজন নেতাকর্মী, তিনি অগ্নিঝরা বক্তব্য দিয়েছে যে ঘাম ঝরালে অধিকার আদায় হয় আর রক্ত ঝরালে ইতিহাস। প্রিয় দর্শক শ্রোতা, চলুন দ্বিতীয় নম্বরে তার অগ্নিঝরা বক্তব্যটি শুনে আসি। মনে রাখবেন, কাম ছড়ালে অধিকার আদায় হয়, রক্ত ঝরালে ইতিহাস হয়। আমাদেরকে ইতিহাস হতে হবে, অধিকার আদায় সোচ্চার হতে হবে। সেই দিন 2 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছিল। আমার শ্রমিক সংগঠনগুলোর প্রধানের প্রতি প্রশ্ন, কোথায় ছিলেন আপনারা? আমাদের 2টা ভাই যে নিহত হয়েছিল, রাস্তায় নেমেছেন, দাবি আদায়ের লক্ষ্যে কি নেমেছিলেন? সেই দিন নীরব ছিলেন। আজকে অধিকার কোন অধিকার আদায়ের লক্ষ্যে, নাকি মে দিবস উপলক্ষে সাধারণ কর্মকাণ্ডের অংশ হিসাবে আজকে রাস্তায় নেমেছে? 186 বছর পূর্বে সেই আমেরিকার শিকাগো শহরে অধিকার আদায়ের জন্য নেমেছিল একদল শ্রমিক। আজকে 186 বছর পরেও আজকে মানুষ সভ্য হতে পারে না। আজকে অধিকার আদায় শুধু আজকে শ্রমের অধিকার না, মানুষের কর্মের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সকল অধিকার আদায়ের জন্য আজকে রাস্তায় নামতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার নেই, আজকে মানুষের সামাজিক অধিকার নেই, সামান্য নিরাপত্তা নেই। আপনারা জানেন বেশ কয়েকদিন আগে ফরিদপুরে আমাদের 2 নির্মাণ শ্রমিক ভাই নিহত হয়েছে। সেই দিনেই বাংলার শ্রমিক সংগঠনগুলো তাদের অধিকার আদায়ের নামে নাই, সেই শ্রমিকের পক্ষে নামে নাই। 2 ভাইকে জীবন দিতে হয়েছিল। আজকে শ্রমিক সংগঠনগুলো বাংলাদেশে বিভক্তি হয়ে গেছে। আজকে সেই দিন যদি 2 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছিল, এই শ্রমিক সংগঠনগুলো কোথায় ছিল? আজকে তাদের কাছে প্রশ্ন। আজকে মে দিবসে আজকে রাস্তায় নেমে 2টা মিছিল করলে, 2টা সমাবেশ করলে অধিকার আদায় হয় না। মনে রাখবেন, কাম ছড়ালে অধিকার আদায় হয়, রক্ত ঝরালে ইতিহাস হয়। আমাদেরকে ইতিহাস হতে হবে, অধিকার আদায় সোচ্চার হতে হবে। সেই দিন 2 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছিল। আমার শ্রমিক সংগঠনগুলোর প্রধানের প্রতি প্রশ্ন, কোথায় ছিলেন আপনারা? আমাদের 2টা ভাই যে নিহত হয়েছিল, রাস্তায় নেমেছেন, দাবি আদায়ের লক্ষ্যে কি নেমেছিলেন? সেই দিন নীরব ছিলেন। আজকে অধিকার কোন অধিকার আদায়ের লক্ষ্যে, নাকি মে দিবস উপলক্ষে সাধারণ কর্মকাণ্ডের অংশ হিসাবে আজকে রাস্তায় নেমেছে? তাহলে কোনোদিন অধিকার আদায় হবে না। মনে রাখবেন, ইতিহাস তখনই হয় যখন রক্ত ঝরায়। আজকে বাংলাদেশে ভোটের অধিকার নেই, আজকে ভাতের অধিকার নেই, আজকে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই। রাস্তায় তো নামতে দেখি না আপনাদের। আজকে যদি আমরা অধিকার। প্রিয় দর্শক শ্রোতা, বক্তব্যটি আপনারা শুনলেন। আসলে কি বোঝাইতে চাইল ওনার বক্তব্য দিয়ে, সেটা হয়তো আপনাদের আর বোঝার বাকি নেই। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো এই যে মিল্টন সমাদ্দার, যে কিনা সাধারণ মানুষ বা রাস্তার ভিতরে পড়ে থাকা বেওয়ারিশ মানুষদেরকে খুঁজে নিয়ে এসে তাদেরকে সুস্থ করে নাকি তাদের কিডনি এবং কি অঙ্গ প্রত্যঙ্গ বিদেশে বিক্রি করে দিচ্ছে, এরকম অভিযোগ কিন্তু উঠেছে। অবশেষে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আসলে টিভি প্রধান হারুন রশিদ কী বলতেছে শোনাবো, তার আগে চলুন মোস্তফা ফিরোজ কী বলতেছে শুনে আসি। মিল্টন সমাদ্দার শেষ পর্যন্ত ডিবি পুলিশের হাতে আটক হয়েছে, তার বিরুদ্ধে মামলাও হয়েছে। গত কয়েকদিন থেকেই মিল্টন সমাদ্দার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। মূলত কালবেলা হচ্ছে প্রথম অনুসন্ধানী একটি রিপোর্ট করে, সেখানে তিনি বলেছেন যে মানবিক ব্যবসার আড়ালে মিল্টন সমাদ্দার নানা রকম জাল জালিয়াতি, সনদ জালিয়াতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেচাকেনা, অর্থাৎ যেসব মানুষকে দাফন করাতেন সেই মৃত মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচারও অভিযোগ আছে। খুবই গুরুতর কিছু অভিযোগ কালবেলা উত্থাপন করে, তারপর কয়েকটি গণমাধ্যমে আসে, তারপরে যথারীতি সমস্ত টেলিভিশন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন ঝাঁপিয়ে পরে লিটন সমাদ্দারের অফিসে। লিটন সমাদ্দার যথাসম্ভব চেষ্টা করেছে সেগুলি উত্তর দেওয়ার জন্য। এই বাদানুবাদ কয়েকদিন ধরে চলতে চলতে হঠাৎ করে কালকে রাতে অভিযান চালায় ডিবি পুলিশ এবং তারপরে তাকে আটক করা হয়। তার আশ্রমে অভিযান চালানো হচ্ছে, খোঁজা হচ্ছে যে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় কিনা।
প্রথম থেকে মনে হচ্ছিল যে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এখন ডিবি পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করেছে। সেই মামলা তদন্ত এবং ডিবি পুলিশ বলছে যে তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হবে, তখন অনেক কিছু প্রকাশ হবে। এবং এটি যদি হয় তাহলে তো সাংঘাতিক রকম একটা বড় ধরনের একটি বিস্ফোরণ হবে, মানে এত জঘন্য অপরাধ, এটা মানে কল্পনারও বাইরে। তো সেটি কত দূর হবে, আদৌ কোনো মিল্টন সমাদ্দার কোনো এর মধ্যে পড়লো কিনা, কোনো মিথ্যা অভিযোগের পাল্লায় পড়লো কিনা, সেটা অবশ্য তার তো সেলফ ডিফেন্স করার অধিকার আছে। কিন্তু এই বিষয়টা যে তদন্ত হওয়া দরকার খুব মানে গুরুত্ব দিয়ে, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এখানে খবরে বলা হচ্ছে যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানায় জালিয়াতির একটি মামলা দায়ের করা হয়েছে। মানব পাচার ও অবৈধভাবে আটক রাখা অভিযোগে আরো 2টি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার বলেন, মিল্টন সমাদ্দার তার আশ্রমে মৃত ব্যক্তিদের মৃত্যু সনদ জাল করে তৈরি করতেন। এক্ষেত্রে তিনি চিকিৎসকের স্বাক্ষর ও সিল জাল করতেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরো 2টি মামলা প্রক্রিয়াধীন। আজই মিল্টনকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। এর আগে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে। মিল্টন সমাদ্দার মানবতার সেবক হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা। সেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তোলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে এনে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিতেন। তবে মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠে প্রতারণার তীব্র অভিযোগ। বিশেষ করে তিনি অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করতেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে গত 25 এপ্রিল দেশের একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ পায়, সেটি হচ্ছে কালবেলা। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ। বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় এই মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। মিল্টন সমাদ্দারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, মিল্টন একসময় বাসা ভাড়া দিতে পারতেন না, এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক। দামি গাড়িতে চড়েন, আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন। আমাদের বাইতুল সালাম মসজিদের মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলোর শরীরে কাটাছেঁড়া আছে। এই বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন। প্রতিবেদনে আরো বলা হচ্ছে, মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ঙ্কর অপকর্মের পাশাপাশি বহু অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। যেহেতু মিল্টন সমাদ্দার অনেকদিন থেকে এই মানবিকতার কাজ করছেন বলে তিনি প্রচার করছেন, তার ফলোয়ারের সংখ্যা অসংখ্য তার এই মানবিক কাজের। সুতরাং মিল্টন সমাদ্দারকে আসলে সঠিক জায়গায় আছে কিনা, আর তার বিরুদ্ধে অভিযোগ, তার সত্যতা কতটুকু, এটি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত। আর যদি সেটি না করা হয় তাহলে হয় বড় ধরনের অভিযোগটা এটা আড়াল করা হবে, অথবা মিল্টন সমাদ্দারের একটা অন্যায়ের সে অবিচারের সম্মুখীন হলেন, মিথ্যা অভিযোগে অভিযুক্ত হলেন, এটা কি বলে প্রমাণিত হবে না। তো সুতরাং যথাযথভাবে এটি তদন্ত হওয়া উচিত, যাতে। প্রিয় দর্শক শ্রোতা, মিল্টন সমাদ্দারের বিষয়টি নিয়ে মোস্তফা ফিরোজ কি বলল শুনলেন। তো এবার সর্বশেষ ভিডিওটি ডিবি প্রধান হারুন আর রশিদ প্রেস ব্রিফিংয়ে কি বলতেছে চলুন শুনে আসি। তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে। এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করতো, সেখানে ওষুধ বিক্রি তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিটু হালদার নামে একটা নার্স, যে নার্সিং মেয়ে, যে পেশা নার্স, তাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার স্বপ্নে আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে। এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে, এবং সে বলেছে যে আমরা সেখানে
অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা, তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে, সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্ট সে দেখাতে পারে না। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো তিনি নিজে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন। এবং সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার প্রস্তাব দিয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে কিন্তু পিটিয়েছে। এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। যে সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার 2টা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে 500-700 লোক রয়েছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জন বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে স্থাপন করেছেন, সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষরটি তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই, সেটা আমরা খুঁজে বের করবো। এবং বেশিরভাগ লাশ তিনি রাতে দাপন করলেন কেন, এবং তিনি 2টি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আর এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখেছেন, সকলের কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।